গাজায় নতুন বিস্ফোরণ। হামাসের শক্তি কি আদৌ কমেছে? একটা মুহূর্ত, একটা বিস্ফোরণ, আর তাতেই কেঁপে উঠল গাজার দক্ষিণাঞ্চল। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাতা হয়েছিল মৃত্যু ফাঁদ। আহত 2, আতঙ্কিত বহু। প্রশ্নটা থেকেই যায়, হামাস কি এখনো আগের মতোই শক্তিশালী? গাজার খান ইউনিসে যখন ইসরায়েলি সেনারা ক্লিয়ারেন্স অপারেশন চালাচ্ছিল, ঠিক তখনই ঘটে বিস্ফোরণটি। শক্তিশালী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি আঘাত হানে সেনাদের বহরে। আহত হন 2 ইসরায়েলি সেনা। তারা এখন হাসপাতালে বেঁচে ফিরেছেন ভাগ্যক্রমে। তবে ঘটনা বুঝিয়ে দিল গাজা এখনো ভয়ঙ্কর, আর হামাস এখনো নিঃশেষ হয়নি। নীরবতা ভেঙে আবার গর্জে উঠল বিস্ফোরণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা আশেপাশে কোনো সশস্ত্র হামাস যোদ্ধাকে দেখতে পায়নি। তাহলে বিস্ফোরকটি কবে বসানো হয়েছিল, কে বসালো, এসব প্রশ্ন এখন ঘুরছে সেনা গোয়েন্দা বিভাগের মাথায়। তবে আইডিএফ হামলার জবাবে গাজায় তাৎক্ষণিক হুমকি হিসেবে চিহ্নিত একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। বলা হচ্ছে এগুলোর সঙ্গে সরাসরি হামাসের যোগ রয়েছে। আগের হামলায় 2 ইসরায়েলি নিহত হয়েছিল। হামাস এসেছিল টানেল ভেদ করে। এই ঘটনা তার আগের সপ্তাহের ঘটনারই প্রতিধ্বনি। তখন হামাসের যোদ্ধারা একটি গোপন টানেল ব্যবহার করে এসে ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা চালায়। মারা যান মেজর ইয়ানিফ তুলা ও স্টাফ সার্জেন্ট ইটা ইয়াভেতস। এই হামলার পর ইসরায়েল ভয়াবহ প্রতিশোধ নেয়। গাজা জুড়ে চালানো হয় ব্যাপক বিমান হামলা। ধ্বংস করা হয় একাধিক টানেল নেটওয়ার্ক, যেগুলোতে পূর্বে আটক রাখা বন্দীদের লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি আইডিএফ-এর। হামাসের বার্তা পরিষ্কার, আমরা এখনো আছি। হামাসের এই আক্রমণগত কৌশল প্রমাণ করে তারা এখনো গোপন টানেল, আইইডি ও হঠাৎ হানা দিয়ে ইসরায়েলি বাহিনীকে চমকে দিতে সক্ষম। আন্তর্জাতিক চাপ ও অবরোধ সত্ত্বেও তাদের অস্ত্র ভান্ডার পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্লেষকরা বলছেন এই বিস্ফোরণ কেবল শারীরিক ক্ষতি নয়, মানসিক যুদ্ধের কৌশলও। এটি ইসরায়েলি সেনাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কখন কোথা থেকে আঘাত আসবে কেউ জানে না। দূতাবাসের সতর্কবার্তা। হোয়াইট হাউস কড়া বার্তা দিলেও হামাসকে। গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন যদি হামাস শান্তির পথে না আসে তবে তাদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেয়া হবে। তিনি আরো জানান এখনো অনেক বন্দী ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। কেউ কেউ কোথায় আছে সেটাই জানা যাচ্ছে না। শান্তি আনার পথটা কঠিন, সময় সাপেক্ষ, তবে যুক্তরাষ্ট্র আশা ছাড়ছে না। গাজা এখন বারুদের ডিব্বা। হামাসের ছায়া এখনো ঘন। যদিও আন্তর্জাতিক মহল চেষ্টা করছে যুদ্ধ থামাতে, তবে গাজার বিস্ফোরণ বার্তা দিচ্ছে শান্তি এখনো অনেক দূর। হামাস হয়তো আঘাতের পর পালিয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো আছে ছায়ার মতো, নিঃশব্দে, প্রস্তুত আরেক বিস্ফোরণের জন্য। তেল আবিবের বুকে মোসাদের গোপন আস্তানা ফাঁস। ইরানের গুপ্তচরদের বিস্ময়কর অভিযানে স্তব্ধ ইসরায়েল। তেল আবিবের রোদে যখন দিনটা ছিল একেবারে স্বাভাবিক, তখন হঠাৎই এক ঝলক খবর কাঁপিয়ে দিল গোটা ইসরায়েল। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা উন্মোচন করেছে মোসাদের গোপন লিস্ট, সেই রহস্যময় আস্তানা যেখানে থেকে চালানো হতো তথ্যযুদ্ধ, ষড়যন্ত্র আর প্রচারণা। ইসরায়েলি নিরাপত্তা বৃত্তে যেন বজ্রপাতের মতো পড়ল এই সংবাদ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের বিশেষ গোয়েন্দারা তেল আবিবের ভেতরে মোসাদের কথিত সহযোগীদের অবস্থান প্রকাশ করেছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যাদের ইরান দীর্ঘদিন ধরে তথ্যযুদ্ধের সৈনিক হিসেবে বিবেচনা করে আসছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন সাংবাদিক, বিশ্লেষক ও সম্প্রচারকের ছবি, বাড়ির ঠিকানা ও চলাফেরার পথ। তাদের মধ্যে ছিলেন বাবুক এশাঘি, যাকে ট্র্যাক করা হয়েছে তেল আবিবের দক্ষিণের হোলনের দেগানিয়া স্ট্রিটে, যেখানে চ্যানেলের একটি মূল ঘাঁটি বলে দাবি করেছে ইরানি গোয়েন্দারা। আরেক নাম মীর জাভেদ আনভার, যিনি নিয়মিতভাবে ইরান ইন্টারন্যাশনালের অতিথি হিসেবে উপস্থিত হন। প্রতিবেদনে বলা হয়েছে তিনি তেল আবিবেই বসবাস করতেন। আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে মেনাশে আমির, 1979 সাল থেকে ইসরায়েলে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত এক ব্রডকাস্টার। ইরানি মিডিয়া তাকে বর্ণনা করেছে স্বঘোষিত জায়ানবাদী, যাকে নাকি মোসাদ বহু বছর আগে নিয়োগ করেছিল। শুধু তাই নয়, ইরানি প্রতিবেদন উঠে এসেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র কামাল পেনাসিরের নামও। তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মোসাদ প্রায়ই বিদেশি মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্রচারণা চালায়।
ইরানের পক্ষ থেকে অভিযোগ, ইরান ইন্টারন্যাশনাল আসলে কোনো সংবাদ মাধ্যম নয়, বরং ইহুদিবাদী শাসনের মুখপাত্র, যারা গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বয়ান ছড়িয়ে দিয়েছে এবং তেহরানের অভ্যন্তরে অস্থিরতা উস্কে দিয়েছে। তেহরান জানিয়েছে, এই প্রকাশ কেবল নাম ফাঁস নয়, এটি এক গোয়েন্দা প্রতিশোধের বার্তা, যা প্রমাণ করে ইরানের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা ক্ষমতা কত গভীরে পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ নিছক তথ্যযুদ্ধ নয়, বরং এটি ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তার প্রাচীর ভেঙে ফেলার এক মনস্তাত্ত্বিক আঘাত। যে দেশে গোয়েন্দা সংস্থা মোসাদকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ধরা হয়, সেই তেল আবিবেই এখন আতঙ্ক। কে কার জন্য কাজ করছে, কে কাকে নজর রাখছে। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি তাদের প্রতিবেদনে বলেছে, তেল আবিবের গভীর রাষ্ট্র এখন উন্মুক্ত, মুখোশ ছিঁড়ে গেছে। আর এই ঘোষণার পর থেকেই ইসরায়েলি প্রশাসন ও গণমাধ্যমে এক নিঃশব্দ বিশৃঙ্খলা। কেউ মুখ খুলছে না, কেউ ব্যাখ্যা দিচ্ছে না। তেহরান এখন ঘোষণা দিচ্ছে তথ্যযুদ্ধের ময়দানে ইরানি বিজয়ী। একটি গোপন ফাইল খুলে দিয়ে তারা যেন বলছে, যেখানেই শত্রু লুকাবে সেখানে পৌঁছে যাবে ইরানের চোখ। এই ঘটনায় এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের কূটনৈতিক বৃত্তে আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, যদি ইরান তেল আবিবের ভেতরে ঢুকে মোসাদের ছায়া ধরতে পারে, তাহলে আর কি বাকি রইল? রহস্য, আতঙ্ক আর শক্তির এক অনিবার্য বার্তা রেখে গেল এই অভিযান। তেহরান যেন প্রমাণ করল, যুদ্ধ শুধু রণাঙ্গনে নয়, তথ্যের দুনিয়াতেও জয় করা যায়। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও কাঁপন। একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত হঠাৎ যেন কূটনৈতিক বোমা ফেলেছে। আবুধাবির সম্মেলন হলে বাজল এক নতুন বার্তা, আর না কোনো সংযোজন নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনি অঞ্চল দখল বা সংযোজন সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা, কেউ তা অতিক্রম করতে পারবে না। উপসাগরীয় শীর্ষ সম্মেলনে গারগাশের বক্তব্য যেন কূটনীতির মঞ্চে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে যে কঠোর দৃষ্টিভঙ্গি চলছে, সেটি এখন পুরনো, অচল এবং বিপজ্জনক। সর্বাধিকবাদ বা উগ্র অবস্থান দুই পক্ষকেই ব্যর্থ করেছে। এখন দরকার বাস্তবসম্মত সমাধান। তার বক্তব্যে একদিকে ইসরায়েলকে সতর্কবার্তা, অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্বকেও পরোক্ষ বার্তা। উভয় পক্ষকেই তাদের আঁকড়ে ধরা অবস্থান থেকে সরে আসতে হবে। সরাসরি সংঘাতের পথে হেঁটে কেউ কিছু পায়নি। এই মন্তব্য যেন এক বৈপ্লবিক সুর তোলে আরব বিশ্বের রাজনৈতিক অঙ্গনে। কারণ সংযুক্ত আরব আমিরাত সেই দেশ যারা 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। আর আজ সেই একই আমিরাত বলছে, স্বাভাবিকীকরণ মানে অন্ধ সমর্থন নয়। গারগাশ আরও বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজনের বিরুদ্ধে কঠোর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমাদেরকে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে, আমরা তা ব্যবহার করব। তার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে, তবে কি আব্রাহাম চুক্তির মজবুত বন্ধন খাটল ধরছে? গারগাশ বলেন, গাজায় এখন মানবিক পরিস্থিতি ভয়াবহ, আমাদের আরো কিছু করতে হবে। আমরা মানবিক সাহায্য বাড়াচ্ছি, এমনকি গাজায় সরাসরি মানুষ পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এই ঘোষণায় যেন মানবতার এক নতুন প্রতিধ্বনি শোনা গেল। যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসের ভেতর থেকে এক আরব কণ্ঠ বলছে, আমরা নীরব দর্শক নই। তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তির জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য, তাদের বাদ দিয়ে টেকসই সমাধান অসম্ভব। গারগাশের এই বক্তব্য শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা আরব বিশ্বের জন্য এক জাগরণের বার্তা। তিনি জানান, আমিরাত প্রায়ই একা দাঁড়িয়েছে সংস্কারের পক্ষে, কিন্তু আমরা বিশ্বাস করি বাস্তববাদী শান্তির একমাত্র পথ। এখানেই শেষ নয়, ওয়াশিংটনের ভূমিকা নিয়েও গারগাশ প্রশংসা করেন। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখতে যে ভূমিকা রেখেছে তা গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের অংশগ্রহণ অপরিহার্য। তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু কূটনৈতিক আহ্বান নয়, এটি এক শক্তিশালী রাজনৈতিক বার্তা, যে বার্তা নেতানিয়াহুর টেবিলে পৌঁছে গেছে। বার্তা স্পষ্ট, ইসরায়েল যদি ফিলিস্তিন দখলের কথা এগোয়, তবে সবচেয়ে প্রো ইসরায়েল আরব জাতীয় মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে আবুধাবির নীরব রাতেও যেন প্রতিধ্বনিত হচ্ছে গারগাশের সতর্কতা। সর্বাধিকবাদ সকলকে ব্যর্থ করেছে, এখন সময় পরিবর্তনের। এক কূটনৈতিক বাক্যের আড়ালেই যেন লুকিয়ে আছে এক মহাযুদ্ধের সতর্ক ঘণ্টা। তেহরানের আকাশে যেন আবার আগুনের গন্ধ। ধুলো আর বারুদের মাঝে ভেসে উঠেছে এক ঘোষণার প্রতিধ্বনি।
যদি তারা আবার আক্রমণ করে আমরা নরক খুলে দিব। ইরানের বিপ্লবী গার্ডের সর্বোচ্চ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এই কথাগুলো উচ্চারণ করলেন এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের প্রান্তে দুলছে। তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে পাকপুর বলেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ছিল যৌথ ষড়যন্ত্র, কিন্তু আমরা তাদের পরাজিত করেছি। যদি তারা আবার আগুন জ্বালাতে চায় তাহলে আমরা এমন ঝড় তুলব যা তারা থামাতে পারবে না। তার এই মন্তব্য যেন ইরানের রাজনৈতিক ঘরানায় বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়েছে। পাকপুরের ভাষায়, জুনের 12 দিনের সংঘাতে আমরা দেখিয়ে দিয়েছি ইরানকে ভাঙা যায় না। হত্যাকাণ্ড, নাশকতা, সাইবার হামলা সবকিছুর মধ্য দিয়েও আমাদের ঐক্য অটুট ছিল। তিনি গর্ব করে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আজ শত্রুর ঘুম কেড়ে নিয়েছে। তারা ভেবেছিল ইরান দুর্বল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা আঘাত হানলে লক্ষ্যভেদ অনিবার্য। এই বৈঠকে ইরান বিরোধী গোষ্ঠীগুলির কার্যক্রম ঠেকাতে ইরাককে ধন্যবাদ জানান পাকপুর। তিনি বলেন, ইরাক আমাদের ভাই। আমাদের সীমান্তে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারা এখন জানে তাদের জন্য নরক অপেক্ষা করছে। দুই দেশের নিরাপত্তা কর্মকর্তারা সম্মত হয়েছেন একটি যৌথ ফিল্ড কমিটি গঠনে, যা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাকপুরের ভাষায়, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো কেবল ইরান নয়, ইরাককেও হুমকি দিচ্ছে। এখন সময় এসেছে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আল আরাজি ইরানের প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রশংসা করে বলেন, ইরান এখন এক প্রতিরোধের প্রতীক। যারা ভাবছে ইরানকে দুর্বল করা যাবে তারা ভুল করছে। তিনি আরও ঘোষণা করেন, ইরাকের মাটি কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, কারণ ইরানের নিরাপত্তাই ইরাকের নিরাপত্তা। তার এই বক্তব্য যেন দুই প্রতিবেশী জাতির নতুন সামরিক ঐক্যের প্রতিধ্বনি। কিন্তু এই কূটনৈতিক উষ্ণতার মধ্যেও একটি অদৃশ্য টানাপোড়েন রয়েছে। ইরাক একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, তার মাটিতেই রয়েছে মার্কিন সেনারা। তবু আজ সেই মিত্র দেশের কাছ থেকে মুখ ফিরিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে বাগদাদ, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই নরকের দরজা খোলার সতর্কবার্তা শুধুই হুমকি নয়, এটি এক ঘোষণা। যুদ্ধ এলে ইরান আর পিছু হটবে না। বার্তা স্পষ্ট, পারস্যের এই প্রাচীন জাতি প্রতিশোধের আগুনে পড়ে না, বরং সেই আগুন থেকেই জেগে ওঠে আরো শক্তিশালী হয়ে। তেহরানের রাস্তায় এখন এক নতুন স্লোগান প্রতিধ্বনিত, আমরা নত হব না, আমরা আঘাত করব। আর সেই আঘাত যদি আসে তবে তা শুধু প্রতিশোধ নয়, তা হবে ইতিহাসে লেখা এক অগ্নিঝরা অধ্যায়। গাজা যুদ্ধের 2 বছর পরেও হামাসের অদম্য শক্তি। 2 বছরের অব্যাহত সংঘাতের পরও গাজার আকাশে একটি নামকরা সংকেত, হামাস এখনো শক্তিশালী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে 22,000 যোদ্ধা নিহত হলেও হামাসের হাতে এখনো প্রায় 20,000 অভিজ্ঞ যোদ্ধা আছে। 7 অক্টোবর 2023 হামলার আগে হামাসের শক্তি ছিল প্রায় 30,000 যোদ্ধা, 5টি ব্রিগেডে ভাগ করা। আইডিএফ এর তথ্যানুযায়ী হামাসের বাহিনী 24টি ব্যাটালিয়ন এবং প্রায় 140টি ছোট কোম্পানি নিয়ে গঠিত ছিল। এটি শুধু সংখ্যা নয়, এটি হলো পরিকল্পনা, সংগঠন এবং যুদ্ধ প্রস্তুতির এক জটিল কাঠামো। ইসরায়েল দাবি করেছে যে গাজা যুদ্ধের সময় তারা 22,000 জনেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবুও ক্ষয়ক্ষতি সত্ত্বেও হামাস নতুন সদস্য নিয়োগ করেছে। যদিও আইডিএফ তাদের দুর্বল প্রশিক্ষিত বলে বর্ণনা করেছে, বাস্তবতা হচ্ছে এই নতুন যোদ্ধারা আগের চেয়ে আরও ফুরফুরে এবং প্রস্তুত। গত বছর ইসরায়েলি সেনারা স্পষ্ট করে বলেছিল যে হামাস এখন একটি গেরিলা গোষ্ঠী, প্রচলিত সামরিক বাহিনী নয়। এরা আক্রমণ করে, চাপে রাখে এবং অপ্রত্যাশিত সময়ে আঘাত হানতে সক্ষম। হামাসের শক্তি শুধু মানুষে সীমাবদ্ধ নয়, তাদের কাছে শত শত রকেট আছে, যার মধ্যে অনেকগুলি মধ্য ইসরায়েলের গভীরে আঘাত করতে সক্ষম। এছাড়াও হামাস হাজার হাজার ছোট অস্ত্র ধরে রেখেছে। এই অস্ত্র ও রকেট হামাসকে তৈরি করেছে এক অনন্য স্থিতিশীল প্রতিরক্ষা কাঠামো। আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের প্রায় 25% টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে, যা মূলত হামলা ও অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হতো। কিন্তু অনেক টানেল এখনো অক্ষত, এমনকি যেখানে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি। এই টানেলগুলো হামাসকে দেয় দ্রুত গতিতে যে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা। 9 অক্টোবরের যুদ্ধবিরতি পরেও হামাস আক্রমণ চালিয়েছে। দক্ষিণ গাজায় সীমান্তের একটি টানেল থেকে আরপিজি ছোড়া হয় এবং একটি ইসরায়েলি যান ধ্বংস হয়। নিহত হন মেজর ইয়ানিফ কুলা এবং স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াতে। ইসরায়েলি প্রতিক্রিয়া ছিল ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা।
গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে আইডিএফ ধ্বংস করেছে একটি বড় টানেল নেটওয়ার্ক, যেখানে ধারণা করা হয় প্রাক্তন জিম্মিরা রাখা ছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার আকাশ এখন উত্তেজনায় ভরা। হামাস নিহত হওয়া যোদ্ধার সংখ্যাকে মাপছে না। শক্তি, ধৈর্য এবং স্ট্র্যাটেজিক চ্যানেলের কারণে তারা এখনও অঞ্চলে এক অদম্য শক্তি হিসেবে উপস্থিত। গাজা যুদ্ধ প্রমাণ করেছে সংখ্যার কমে যাওয়া মানেই শক্তির অবসান নয়। যুদ্ধক্ষেত্রে হামাস এখন নতুনভাবে জেগে উঠেছে। এই প্রতিবেদনে স্পষ্ট হয় যে গাজায় যুদ্ধ শুধুই অস্ত্রের লড়াই নয়, এটি এক মানসিক, কৌশলগত এবং টানেল যুদ্ধের মিশ্রণ, যেখানে হামাস এখনো অস্পষ্ট, শক্তিশালী এবং ভয়ঙ্কর। যুদ্ধের ঊর্ধ্বখাতে গাজার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। হামাস হয়তো সংখ্যায় কমে গেছে, কিন্তু তাদের মনোবল এখনো অটুট। তারা এখন প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। হামাস যদি গাজার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে, তাহলে পিআইজেকে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা যায়। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এক ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর জায়গায় আরেকটি সশস্ত্র গোষ্ঠীর প্রত্যাবর্তন। গাজার সবচেয়ে গভীর সমস্যা হলো এটি এখন দার্শনিক টমাস হবসের সেই সবার জন্য মুক্ত জায়গায় পরিণত হয়েছে।